সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে তোমাদের স্থিতিবিদ্যার 8C এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টিতেও আমরা মূলত দুইটি বলের লব্ধির মান এবং ক্রিয়াবিন্দুর অবস্থান এবং এই লব্ধির ক্রিয়াবিন্দু বা লব্ধির সাথে দুইটি বলের কী ধরনের রিলেশন হয় আমরা সেটাই দেখার চেষ্টা করব। আসলে এই অধ্যায়ের সাথে আগের যে দুইটি অধ্যায় ছিল তাদের মধ্যবর্তী আসলে পার্থক্যটি হচ্ছে আগে 8A এবং 8Bতে আমরা মূলত যতগুলো কাজ করেছি সবগুলোই কিন্তু সমবিন্দু বল ছিল, অর্থাৎ একই বিন্দুতে সবগুলো বল ক্রিয়া করত। কিন্তু এই অধ্যায়ে আমরা আসলে দেখতে চাচ্ছি যে যদি বলগুলো একই বিন্দুতে ক্রিয়ারত না থেকে অন্য বিন্দুগুলোতে ক্রিয়ারত থাকে, অর্থাৎ স্বতন্ত্র বিন্দুতে ক্রিয়ারত থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে লব্ধির মান বা লব্ধির সাথে বলগুলোর রিলেশন বা লব্ধির ক্রিয়াবিন্দু কোথায় হয়। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, এবং এই অধ্যায়টির একটা অনেক ডেপথে যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটাও অনেক সহজেই আসলে সলিউশন করা যায়। তাহলে দেখে নেওয়া যাক আজকের লেকচারটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 8C এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা মূলত তোমাদের বেসিক বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। এই অধ্যায়টার বেসিকটা যার যত বেশি স্ট্রং থাকে, জেনারেলি তারা এই অধ্যায় থেকে অনেক ভালোভাবে আসলে এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারে। তাই আমাদের গাণিতিক সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা প্রথমেই এই অধ্যায়ের কিছু বেসিক বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বেসিকের মধ্যে আমরা প্রথমেই দুইটি বিষয় দেখতে পাই, একটি হচ্ছে সমান্তরাল বল এবং আরেকটি হচ্ছে অসমান্তরাল বল। আচ্ছা, সমান্তরাল বলটা কি? সমান্তরাল বলটি বোঝার জন্য আমরা কিছুক্ষণের জন্য বুঝে নিই আসলে সমান্তরাল রেখাগুলো কেমন ছিল। আমরা মনে করে নিতে পারি এই তিনটি রেখা সমান্তরাল। কারণ কি, আমরা এটা ছোটো ক্লাস থেকেই পড়ে আসছি যে দুটি রেখার মধ্যবর্তী যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় রাখে তো তারা সমান্তরাল রেখা হয়। তো সমান্তরাল বলের সংজ্ঞাটি এরকম যে দুই বা ততোধিক রেখার ক্রিয়া রেখা যদি সমান্তরাল হয় তবে তাকে কি বলে? সমান্তরাল বল বলে। অর্থাৎ মনে করো এখানে যে বলটি আছে সে বলটি এই বরাবর, এই বলটিও মনে করো এই বরাবর, এই বলটি মনে করো এই বরাবর ক্রিয়ারত, কিন্তু তাদের ক্রিয়া রেখা যেটি তারা কিন্তু পরস্পরের সমান্তরাল। তাহলে প্রত্যেক দুই বা ততোধিক যে রেখা বা বল তারা যদি পরস্পরের সমান্তরাল হয় তবে তাকে বলা হচ্ছে সমান্তরাল বল। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি যে বলের ক্রিয়ারেখাগুলি সমান্তরাল যদি হয় তবে তাকে বলা হয় সমান্তরাল বল। তার মানে বলের ক্রিয়ারেখাগুলি সমান্তরাল। সমান্তরাল বল কি? দুই বা ততোধিক বলের ক্রিয়ারেখা সমান্তরাল। ক্রিয়ারেখা সমান্তরাল। ওকে, আচ্ছা, তাহলে অসমান্তরাল বল কোনগুলো হবে? যে বলগুলির ক্রিয়ারেখা সমান্তরাল না, তাহলে এইটা একটি ক্রিয়ারেখা, এটি একটি ক্রিয়ারেখা, এটি একটি ক্রিয়ারেখা, এরা পরস্পরের সমান্তরাল ছিল বলে এটি একটি সমান্তরাল বলের চিত্র। কিন্তু যদি ক্রিয়ারেখাগুলি সমান্তরাল না হয় তবেই তাকে বলবে অসমান্তরাল বল। তাহলে এটা কেমনভাবে দেখা যেতে পারে? মনে করো এই বরাবর একটি বল ক্রিয়ারত, এই বরাবর একটি বল ক্রিয়ারত, এই বরাবর একটি বল ক্রিয়ারত। এরা প্রত্যেকে একটা বিন্দু থেকে তিন দিকে গিয়েছে, যাদের ক্রিয়ারেখা তিনটি কোনোভাবেই কি একটার সাথে সমান্তরাল নয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি অসমান্তরাল বল। তাহলে একটি অসমান্তরাল বল। অসমান্তরাল বল। ওকে, আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে সমান্তরাল বল, এটা দুই ক্যাটাগরির হতে পারে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এই সমান্তরাল বলটি দুই প্রকার হয়, আমি সেটা একটু ডিসকাস করব। তাহলে সমান্তরাল বল দুই প্রকার হয়ে থাকে, এবং যে দুইটি টাইপ আমাদের আজকের মূলত আলোচ্য বিষয়। সমান্তরাল বলের একটি টাইপের নাম হচ্ছে
সদৃশ সমান্তরাল, বা এটাকে আমরা সমমুখী সমান্তরালও বলি, সমমুখী অথবা সদৃশ সমান্তরাল। আরেকটি হচ্ছে অসদৃশ, বিসদৃশ অথবা বিপরীতমুখী। বিপরীতমুখী সমান্তরাল বল। ওকে, আচ্ছা, তো তোমাদের মনে একটা জিনিস হচ্ছে যে এই যে সদৃশ সমমুখী বল বা অসদৃশ বিসদৃশ বা বিপরীতমুখী বল, এগুলো আসলে কেমন? আমরা কিন্তু কথা বলছি সমান্তরাল নিয়ে, অর্থাৎ দুইটি বলই সমান্তরাল, কিন্তু তারা কিভাবে সমমুখী বা বিপরীতমুখী অথবা সদৃশ বিসদৃশ হচ্ছে, এই বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখে নিব। মনে করো এই বরাবর একটি বল ক্রিয়া করেছে এবং আরেকটি বলও এই বরাবরই ক্রিয়া করেছে। এই দুইটির ক্রিয়ারেখা সমান্তরাল বলে এরা সমান্তরাল বল, এবং এরা যেহেতু একই মুখী অর্থাৎ সমমুখী অর্থাৎ সদৃশ, তাই একে বলা হচ্ছে সদৃশ সমান্তরাল বল। আচ্ছা, এবং যদি কখনো আমরা এমন দেখি যে আসলে একটা এদিকে ক্রিয়ারত আর একটি এই বরাবর ক্রিয়ারত, তাহলে দেখো এরা অবশ্যই সমান্তরাল বল, কিন্তু এরা কিন্তু বিপরীতমুখী সমান্তরাল বল। ওকে, আচ্ছা, এইটার চিত্র আবার এইভাবে না হয়ে এটার চিত্র আমরা অনেক সময় এভাবেও দেখি। মনে করো এই বরাবর একটি বল ক্রিয়ারত, এই বরাবর একটি বল ক্রিয়ারত, অথবা এই চিত্রটা আমরা এইভাবেও দেখি, একটি বল আমরা এই বরাবর ক্রিয়ারত, আরেকটি বল এই বরাবর ক্রিয়ারত। তো এই সবগুলোকেই আমরা মূলত বলি আসলে সদৃশ সমান্তরাল বল। আচ্ছা, তাহলে বিসদৃশ বা অসদৃশ বিপরীতমুখী বলটা যদি সমমুখী এমন হয়, তাহলে বিপরীতমুখীটা দেখতে কেমন হবে? এক্স্যাক্টলি, এটা একটি যদি এই বরাবর ক্রিয়ারত হয় তাহলে আরেকটি হবে এই বরাবর ক্রিয়ারত। এটাকে আমরা জড়তার ভ্রমক বা মোমেন্ট অফ ইনার্শিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তোমাদের ফিজিক্স পার্টে। আমাদের পুরাতন বইগুলোতে কিন্তু এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা আসলে জড়তার ভ্রামক নিয়ে কথা বলা ছিল। তো তোমাদের সিলেবাসে অবশ্যই এটা বিষয়টা একটু কম, তো আমরা মোটামুটি শিখে নিচ্ছি আর কি বিষয়টা আসলে কী জিনিস। এবং আরও একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাব, সেটা হচ্ছে এটাকে এইভাবে না লিখে অনেক সময় আমরা দেখি এটা এই বরাবর ক্রিয়া করে এবং এটা এই বরাবর ক্রিয়া করে, এক কথায় তারা বিপরীতমুখী। একটি যদি এই বরাবর ক্রিয়া করবে আরেকটা এই বরাবর ক্রিয়া করত। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বুঝতে পারছি যে দুইটি বল ক্রিয়ারত। হ্যাঁ, আমাদের 8.1-এও দুইটি বল ক্রিয়ারত ছিল, 8.2-তেও আমাদের আসলে দেখেছি তিনটি বল ক্রিয়ারত ছিল, কিন্তু তাদের মেইন পয়েন্টটা আমি যেটা প্রথমেই বলেছি যে তারা কিন্তু একটা বিন্দুতে ক্রিয়ারত ছিল। কিন্তু খেয়াল করে দেখো, এরা কিন্তু আসলে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত না, বরঞ্চ এরা কিন্তু ভিন্ন ভিন্ন ক্রিয়াবিন্দুতে, এটার ক্রিয়াবিন্দু এটা, এটার ক্রিয়াবিন্দু এটা, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্রিয়াবিন্দুতে ক্রিয়ারত। এই কারণে এদের যে লব্ধিটা হবে সেই লব্ধির অবস্থানটা কোথায় হবে, লব্ধির মানটা কেমন হবে, এবং লব্ধির যেই সাথে এই বলের যে রিলেশন সেইটা কেমন হবে, আমরা এই বিষয়টি দেখব। আচ্ছা, দেখার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ লব্ধির মানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিখে নিতে হবে, সেটি হচ্ছে এই সমমুখী বা সদৃশ বলের বা বল দ্বয়ের মধ্যকার অ্যাঙ্গেল বা কোণ কত। আচ্ছা, দেখো আমরা জেনারেলি কোণ কীভাবে নির্ণয় করি সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। এটা বলা হচ্ছে সমমুখী সদৃশ, তাই তো? তো আমরা ধরে নিলাম যে আমাদের এটাকে এইভাবেও আঁকা যেতে পারতো, এইভাবেও আঁকা যেতে পারতো, ইভেন এইভাবেও আঁকা যেতে পারতো, অ্যাজ ইউ উইশ, যেভাবে আঁকা যাবে। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি, এদের মধ্যকার কোণ তুমি কিভাবে নির্ণয় করবা। আচ্ছা, দেখো এই কোণটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমি একটু জাস্ট বোঝার জন্য কিছু জিনিস মুছে দিব। আচ্ছা, তো দেখো এইখানে আমাদের এই যেই বলটি ক্রিয়ারত, সেটি মনে করো এই বিন্দু থেকে আসলে এটা শুরু করেছিল, আবার এটাও এই বিন্দু থেকে শুরু করেছিল। তো এদের যদি আমরা চাই যে এদের মধ্যবর্তী কোণটা বের করব, তাহলে তুমি যে কাজটি করবা, এটাকে ধরে তুমি এর উপরে বসিয়ে দাও, অথবা আমি এটাকে ধরে আগে এখানে নিয়ে আসলাম। ওকে, এই বলটি আমি নাম দিলাম মনে করো পি বল, আমি পি বলকে এখানে রাখলাম। এরপরে কিউ বলের যেই বিন্দুটি, এই যে বিন্দুটি, এই বিন্দুটিকে আবার ধরে তুলে আবার এখানে বসিয়ে দাও। তাহলে তুমি যদি এখানে বসাও তাহলে ঠিক এর উপর দিয়েই আরেকটি বল পাবা, সেটি হচ্ছে কিউ, যে বলটি আমরা এখানে নাম দিচ্ছি কিউ। তাহলে খেয়াল করে দেখো, আমাদের পি বল এবং কিউ বল দুটিকেই আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুর উপরে বসিয়ে এটাকে রাখি, তাহলে যে কোণটি পাওয়া যায় সেটি কিন্তু মূলত পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বলতে পারি এর মধ্যবর্তী কোণ আসলে 0 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, সমমুখী সদৃশ
বলের ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণটা কিন্তু হবে 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওকে, এরপরে আবার দেখো এখানে অসদৃশ, বিসদৃশ বা বিপরীতমুখীর ক্ষেত্রে কি হবে। আমরা বুঝতেই পারছি এখানে তোমার যে বলটি, সেই বলটি আসলে এই বরাবর ক্রিয়ারত এবং এই বলটি এই বরাবর ক্রিয়ারত। আমি আগের মতো এটাকে পি এবং কিউ নামকরণ করলাম। এখন তুমি এইটাকে তুলে এনে এখানে বসাও, তাহলে এই আমার পি বলটা এইদিকে ক্রিয়ারত ছিল। এখন তুমি কিউ বলের এইটাকে বিন্দুকে এখানে নিয়ে বসাও, তাহলে এটা কিন্তু এই বরাবর ক্রিয়ারত ছিল, তাহলে এটা আমাদের কিউ। তাহলে দেখো অসদৃশ, বিসদৃশ বা বিপরীতমুখীর ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণটা কিন্তু এখন দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা আমরা বের করলাম, এই অ্যাঙ্গেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখন মূলত আমরা এই দুইটা অর্থাৎ সমমুখী সদৃশ বা অসদৃশ, বিসদৃশ বা বিপরীতমুখী বলের ক্ষেত্রে আমরা এর লব্ধিটা বের করার চেষ্টা করব, লব্ধি বের করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমি এখান থেকেই আমি একটু লব্ধিটা বের করে নেব। আচ্ছা দেখো, আমরা এখানে সদৃশ এবং বিসদৃশ দুইটি পার্টে ভাগ করে ফেললাম। আমরা একটু আগেই দেখে এসেছি যে সদৃশ সমান্তরাল বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের থিটার ভ্যালুটা আসবে 0 ডিগ্রি, এবং বিসদৃশের ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালুটা আসবে 180 ডিগ্রি। ওকে, তাহলে সদৃশ এবং বিসদৃশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা জানলাম। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা একটু ফিগারটা আরেকবার দেখে আসি। সদৃশের ক্ষেত্রে আমাদের দুইটা বল ছিল এরকম, একটা ছিল পি, আরেকটি ছিল কিউ। এই দুইটির মধ্যকার লব্ধি আমরা ধরে নিচ্ছি আর, আমরা লব্ধিকে ধরে নিচ্ছি আর। এখন লব্ধি কোথায় বসবে, এদের মধ্যে রিলেশন কি, আমরা এটা পরে জানবো। আগে আমরা দেখতে চাচ্ছি লব্ধি আর, এই আর এর মানটা কত। আচ্ছা, আর এর মান বের করার ক্ষেত্রে আমরা ঠিক এইটের এই অধ্যায়ে আমরা যেভাবে করে বের করে এসেছিলাম সেইটা আমরা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা ছিল আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আই থিঙ্ক তোমার কাছে মনে হয় যে মনে আছে যে তোমরা দুইটি বল, এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা, সেখান থেকে তোমরা এই আর এর ভ্যালুটা বের করেছিলে। তো এখানে তোমরা জাস্ট যে কাজটি করবা, যেহেতু আমাদের অ্যাঙ্গেল বা কোণটি এসেছে, এদের মধ্যবর্তী কোণটি আমরা যেহেতু পেয়েছি যে কোণটি হলো 0 ডিগ্রি, জাস্ট আমরা 0 ডিগ্রি বসিয়ে দিলাম। এখানে থিটা না দিয়ে আমরা এখানে বরং আলফাই দিই, যেহেতু আমরা এখানে আলফার দ্বারা ডিনোট করছি, তাহলে এটা আমরা আলফা লিখি, আমাদের জন্য বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 0 ডিগ্রি ইজ নাথিং বাট দ্য 1। তো যদি এটা 1 হয়ে থাকে তাহলে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ। আচ্ছা, তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো, অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে, তার মানে এটা আসলে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তার মানে ফাইনালি আমরা আসলে এখান থেকে বলতে পারবো যে লব্ধির ভ্যালুটা মূলত পি প্লাস কিউ হবে, যেটা কিনা এই রুট এবং স্কোয়ারটা কেটে গিয়ে পাবো। এই হলো আমরা আসলে লব্ধির মানটা পেলাম পি প্লাস কিউ। আচ্ছা, তাহলে বি সদৃশের ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কেমন দাঁড়াবে? বি সদৃশের ক্ষেত্রে এখানেও আমরা আসলে ধরে নিচ্ছি যে একটি বল এই বরাবর ক্রিয়ারত, একটি বল এই বরাবর ক্রিয়ারত। আমরা এটাকে নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি কিউ, এবং লব্ধি অবশ্যই আর। এবং আমরা যেহেতু অ্যাঙ্গেল জানি 180 ডিগ্রি, জাস্ট এই ধরনের একটা ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু এর মানটা বের করতে পারি। কীভাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 180 ডিগ্রি। তার মানে আমরা এটাকে যদি ভ্যালু বসাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু -1, এর মানে দাঁড়াবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq পি মাইনাস কিউ হোল স্কোয়ার। ফাইনালি আমরা কিন্তু পি মাইনাস কিউ পেয়ে যাব। তাহলে দেখো, আমরা কিন্তু বি সদৃশের ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো আর ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে এই যে দুইটি ফর্মুলা, এই দুইটি ফর্মুলা কিন্তু আমাদের সব সময় অনেক বেশি কাজে লাগবে। তোমরা এই ফর্মুলা দুইটি সুন্দর করে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে সদৃশের ক্ষেত্রে আসলে লব্ধিটা হচ্ছে দুইটি বলের সমষ্টির সমান, এবং বিসদৃশের ক্ষেত্রে দুইটি বলের লব্ধি কিন্তু বল দুইটির মধ্যবর্তী বা অন্তর্ফলের সমান। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে এখন কথা হচ্ছে এই আরটা বা লব্ধিটা আসলে কোথায় আছে? আমরা এখানে পাচ্ছি পি, এখানে পাচ্ছি কিউ,
তাহলে আরটা কোথায় আছে? আচ্ছা, এই জিনিসটা আবার বোঝার জন্য এটা একটা থিওরি আছে। আমরা থিওরিতে না গিয়ে নর্মালি একটা বিষয় থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এখানে দুইটি বল কিন্তু আসলে একই হবে না, একটা বল বড় হবে, একটা বল ছোটো হবে। আচ্ছা, এরকম ঘটনা যদি এখানে ঘটতো, মানে আমরা 8-এর এতে যেটা দেখেছিলাম, মনে করো একটা বল অনেক বড়, একটা বল অনেক ছোট, ঠিক আছে? তাহলে এটার লব্ধিটা কেমন হতো? এটার লব্ধিটা কিন্তু হতো এই রকম, এই রকম হতো। মানে এটি মূলত এই যে বড় বলটি বড় বলের দিকে ঝুঁকে পড়তো। বা তুমি যদি এটাকে এই বলটা অনেক বড় নাও, এই বলটা অনেক ছোট নাও, তাহলে কিন্তু দেখবা এর লব্ধিটা এই বরাবর হবে, অর্থাৎ কী হবে? লব্ধিটা কিন্তু বড় বলের দিকে ঝুঁকে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এই যে একটা বিন্দুতে যখন তোমার দুইটি বল ক্রিয়ারত ছিল, সেখানে যে ঘটনাটা ঘটছিল এখানেও কিন্তু আসলে ঘটনাটা সেম। অর্থাৎ তোমার দুইটি বল এরা যদি অবশ্যই একটা থেকে বড় হয়, তাহলে যে বড় বল সেই বড় বলের কাছেই কি আমাদের আর বা ক্রিয়ারেখাটি কাজ করবে। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে, মনে করে নিচ্ছি আমাদের পি বলটি আসলে কিউ বল থেকে বড়, তাই এদের যে লব্ধিটা হবে, এটা যদি মধ্যবিন্দু হয়, লব্ধিটা আসলে এই পি এর কাছাকাছি হবে, পি এর কাছাকাছি হবে লব্ধি। বুঝতে পারছো? আচ্ছা, আর বি সদৃশের ক্ষেত্রেও আমরা যদি মনে করে নিই আমাদের পিটা আসলে কিউ থেকে বড়, তাহলেও এর লব্ধিটা হবে পি এর কাছাকাছি। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা বিষয় খুব সুন্দরভাবে মনে করে রাখতে হবে যে, সদৃশের ক্ষেত্রে আমাদের যেই ক্রিয়ারেখাটি সেটি মাঝে ক্রিয়ারত, অবশ্যই বড় বলের কাছে, কিন্তু সেটি মাঝামাঝি মানে পি এবং কিউ এর মধ্যবর্তী জায়গায় ভিতরে অবস্থান করবে। কিন্তু বি সদৃশের ক্ষেত্রে লব্ধিটা কিন্তু আর মাঝে বা ভিতরে অবস্থান করবে না, বরঞ্চ এটি বাইরে বড় বলের সাথে অবস্থান করবে। ক্লিয়ার দুইটি কথা? তাহলে এখান থেকে আমরা কিন্তু কয়েকটা বিষয় থেকেই এই সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরালের দুইটি পার্থক্য সুন্দরভাবে নিতে পারি। কি কি? আমাদের ফার্স্ট পার্থক্য হবে হচ্ছে মধ্যবর্তী কোণ, সেকেন্ড পার্থক্য হবে হচ্ছে এই যে লব্ধির মানটা, থার্ড পার্থক্যটা হবে হচ্ছে এই যে আর বা লব্ধিটা এটা হচ্ছে ভিতরে কাজ করবে আর এটা বাইরে কাজ করবে। এরপরে যেটা হবে সেটি হচ্ছে তোমার আরেকটা কী দেওয়া যেতে পারে? আচ্ছা, এইগুলোই আমরা রাখলাম। এবং আরেকটু বলতে পারো যে পি এর কাছাকাছি, আর এটা আসলে কিউ থেকে অনেক দূরে অবস্থান করবে। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই দুইটি বলের মধ্যবর্তী আসলে যে পার্থক্যটা সেটাও আমরা পেয়ে যাই। আচ্ছা, আর একটা ব্যাপার আমরা যেটা নিব সেটা হচ্ছে এদের মধ্যবর্তী যে রিলেশনটা বা যে সম্পর্কটা সেটা আসলে কি। আচ্ছা, রিলেশনটা জানার জন্য আমি একটু ইরেজ করব। আচ্ছা, এদের মধ্যেকার রিলেশনটা হবে এরকম। ধরো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি যে এটার নাম হলো এ, এটার নাম বি এবং এটার নাম সি। সিমিলারলি এখানেও আমরা নাম দিয়ে দিচ্ছি এ, বি এবং এটা হলো সি। ওকে, তো এখান থেকে এই লব্ধির সাথে বলদ্বয়ের রিলেশন কেমন, এর সাথে সাথে আমরা একটা বিষয় জেনে নিব যে এই যে এদের মধ্যে দূরত্বটা, সেই দূরত্ব সাথে আসলে বলদ্বয়ের সম্পর্ক কেমন। সেটি হচ্ছে এই বল ইন্টু এই দূরত্বটা, এই বল ইন্টু এই দূরত্ব। তার মানে এখানে আমরা লিখব পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এই হচ্ছে বল এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব তার সম্পর্কের একটা সম্পর্ক। এটা একটা পার্থক্য হতে পারে, কারণ এখানে এসে আমরা দেখব একটু আলাদা, পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা লিখতে পারি পি বাই কিউ হবে বিসি বাই এসি এর আসলে অনুপাতের সমান। আবার এখানে আমরা লিখতে পারবো পি ওভার কিউ ইকুয়াল বিসি ওভার এসি। এখানেও সেম বিষয় যে আমাদের যে দুইটি বল আছে সেই বলের অনুপাত আসলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের অনুপাতের সমান। ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটি বিষয় আমরা এতক্ষণ শিখলাম, এটার অনেক বড় প্রমাণ আছে, চাইলে আমরা সেটাও দেখে নিতে পারি। তো আপাতত আমরা এটা নিয়ে সামনের দিকে আগাবো, কারণ তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই বিষয়টি নিয়ে জেনে থাকবা যে আমাদের যে রিলেশনটা এই বলের সাথে এই ডিস্টেন্সের এই রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমরা সবগুলো ম্যাথ সলভ করার চেষ্টা করব। আশা করছি এই লেকচারটি তোমাদের জন্য অনেক উপকৃত বা উপকার হবে। তোমরা সবাই এটা আরেকবার ভিডিওটি দেখার সাথে সাথে লিখে ফেলো এবং বিষয়টি বোঝার চেষ্টা করো কেন এটা হচ্ছে।
কারণ আমরা যদি ভিতর থেকে আসলে বেসিকটা স্ট্রং করতে পারি, আসলে কিন্তু ম্যাথ বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের কাছে কোনো সমস্যাই না। ওকে, তাহলে সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, দ্যাটস অল।